শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত টেলমেট স্কুলের আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব নগদ প্রবাহ বিবরণী অধ্যায়টি। তোমার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে বা কোনো প্রতিষ্ঠান থেকে থাকে, সেখানে কত টাকা নগদ আগমন করছে এবং কত টাকা নগদ নির্গমন করছো, কোথায় কোথায় এবং কোন কোন খাতে, সেটি আমরা খুব সহজেই নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে জানতে পারবো। এবং নগদ প্রবাহ বিবরণী তৈরির খুবই সহজ একটি পদ্ধতি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। আজকে আমরা জানবো নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পরোক্ষ পদ্ধতি সম্পর্কে। নগদ প্রবাহ বিবরণী তিনটা শিরোনামের মধ্যে ব্যবসা পরিচালন সংক্রান্ত যে কার্যাবলী শিরোনামটি তৈরি করা হয় সেটা একটু জটিল। ব্যবসা পরিচালনা সংক্রান্ত কার্যাবলী নগদ প্রবাহ নির্ণয় করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অন্য দুটো শিরোনাম অর্থাৎ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এই দুটো একই রকম ভাবে প্রস্তুত করা হয়ে থাকে। পরোক্ষ পদ্ধতিতে নিট আয়ের সাথে বর্তমান বছরে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিবর্তন এবং অনগদ দফা সমন্বয় করা হয়, যার মাধ্যমে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। এই পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার বেশ কিছু ধাপ রয়েছে, যা আজকে আলোচনা করা হবে। বিশদ আয় সারাংশ থেকে প্রাপ্ত নিট আয়ের সাথে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিবর্তনগুলো সমন্বয় করতে হয় নগদ প্রবাহ বিবরণী তৈরি করার সময়, যা আজকে আলোচনা করা হচ্ছে। এখানে তিনটি ছক করা হয়েছে, যেখানে চলতি সম্পদ ও দায় একটি কলামে লেখা হয়েছে। এরপরে নিট আয়ের সাথে যোগ করতে হবে, অর্থাৎ যদি সেটা চলতি সম্পদ বা চলতি দায় হয়ে থাকে তাহলে নিট আয়ের সাথে আমরা কোনগুলি যোগ করব এবং নিট আয় থেকে কি কি হলে বিয়োগ করব তা আমরা আলোচনা করব। প্রথমটা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব বা দেনাদার, যেটা আমরা জানি চলতি সম্পদ। তো প্রাপ্য হিসাব যদি হ্রাস পেয়ে থাকে তাহলে নিট আয়ের সাথে যোগ করতে হবে, এবং প্রাপ্য হিসাব যদি বৃদ্ধি পেয়ে থাকে বছর শেষে তাহলে নিট আয় থেকে বিয়োগ করতে হবে। মূলত ধারে বিক্রয়ের মাধ্যমেই প্রাপ্য হিসাব সৃষ্টি হয়, যার ফলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়। দেনাদার যদি নগদ টাকা পরিশোধ করে তাহলে কারবারে নগদ টাকা বৃদ্ধি পায় এবং দেনাদার কমে যায়, সেজন্য প্রতিষ্ঠানের আন্তঃপ্রবাহ হয়, যার কারণে নিট আয়ের সাথে প্রাপ্য হিসাব হ্রাস হলে যোগ করা হয়ে থাকে। একইভাবে যদি দেনাদার আমাদের প্রতিষ্ঠানে টাকা পরিশোধ না করে থাকে তাহলে কিন্তু কোনো প্রকার আন্তঃপ্রবাহ হয় না, যার ফলে নগদ টাকা বৃদ্ধি পায় না। সেজন্যই বৃদ্ধি পেলে যেহেতু নগদ টাকা কারবারে আসে না, সেজন্য নিট আয় থেকে বিয়োগ করে দেখাতে হয়। এর পরেরটি হচ্ছে মজুদ পণ্য। মজুদ পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে মজুদ পণ্যের সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে নগদ বহিঃপ্রবাহ হয়। সেজন্য মজুদ পণ্য যদি বৃদ্ধি পেয়ে থাকে নিট আয় থেকে আমরা মজুদ পণ্য বৃদ্ধি পেলে বিয়োগ করে দেখাবো। একইভাবে মজুদ পণ্য যখন বিক্রি করা হয় তখন প্রতিষ্ঠানে মজুদ পণ্য কমে যায় এবং নগদ টাকা আসে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ হয়। যদি আমরা দেখি মজুদ পণ্য হ্রাস পেয়েছে তাহলে নিট আয়ের সাথে যোগ করে দেখাতে হবে। এর পরেরটি হচ্ছে অগ্রিম খরচ। অগ্রিম খরচ যখন বৃদ্ধি পায় একটি প্রতিষ্ঠানে তখন প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যায়, অর্থাৎ বহিঃপ্রবাহ হয়। সেজন্যই নিট আয় থেকে বিয়োগ করে দেখানো হচ্ছে। যদি অগ্রিম খরচ হ্রাস পায় তাহলে প্রতিষ্ঠানের উক্ত ব্যয়ের টাকা পরিশোধ করতে হয় না, কারণ ওই ব্যয় যথারীতি পরিশোধ করা হয়েছে, অর্থাৎ এর মাধ্যমে প্রতিষ্ঠানে আন্তঃপ্রবাহ হয়ে থাকে, যার ফলে হ্রাস হলে প্রতিষ্ঠানের নিট আয়ের সাথে অগ্রিম খরচ যোগ করে দেখাতে হয়। এরপরেরটি হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। ধারে মাল ক্রয়ের মাধ্যমেই পাওনাদার সৃষ্টি হচ্ছে। পাওনাদারকে নগদ পরিশোধ করার ফলে নগদ বহিঃপ্রবাহ হয়, তাই পাওনাদার হ্রাস পেলে নিট আয় থেকে বিয়োগ করে দেখাতে হয়। কিন্তু যখন ধারে ক্রয় করা হচ্ছে তখন প্রতিষ্ঠানের পাওনাদারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার ফলে নগদ অর্থ যাচ্ছে না, তাই প্রদেয় হিসাব বৃদ্ধি পেলে নিট আয়ের সাথে আমাদের যোগ করে দেখাতে হবে। কারণ পাওনাদারকে নগদ টাকা পরিশোধ না করা হলে নগদ টাকা সঞ্চয় হয় এবং এতে প্রতিষ্ঠানের আন্তঃপ্রবাহ বিবেচনা করা হয়ে থাকে। সর্বশেষটি হচ্ছে বকেয়া খরচ। বকেয়া খরচ পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ টাকা চলে যায় এবং নগদের বহিঃপ্রবাহ হয়। সেজন্য বকেয়া খরচ হ্রাস পেলে নিট আয় থেকে বিয়োগ করে দেখাতে হয়, এবং বকেয়া খরচ পরিশোধ না করা হলে প্রতিষ্ঠানের খরচ বাড়বে এবং প্রতিষ্ঠানের নগদ অর্থ যা রয়েছে তা সঞ্চয় করা হবে।
অর্থাৎ প্রতিষ্ঠানে নগদ টাকার আন্তঃপ্রবাহ হবে। সেই বিবেচনায় বকেয়া খরচ যখন বৃদ্ধি পায় তখন নিট আয়ের সাথে যোগ করে দেখানো হয়। তাহলে প্রাপ্য হিসাব, মজুত পণ্য এবং অগ্রিম খরচ, এই তিনটি হচ্ছে চলতি সম্পদ, এবং প্রদেয় হিসাব ও বকেয়া খরচ এ দুটি হচ্ছে চলতি দায়। প্রাপ্য হিসাব, মজুত পণ্য এবং অগ্রিম খরচ যখন বৃদ্ধি পায় তখন নিট আয় থেকে আমাদের বিয়োগ করে দেখাতে হবে, এবং প্রদেয় খরচ হিসাব ও বকেয়া খরচ হিসাব যখন বৃদ্ধি পাবে তখন নিট আয়ের সাথে যোগ করে দেখাতে হবে। এখন আমরা জানবো দ্বিতীয়টি, বিশদ আয় সারাংশ থেকে প্রাপ্ত নিট আয়ের সাথে অনগদ লেনদেনগুলো সমন্বয় করা। এখানে অনগদ লেনদেনগুলো হচ্ছে অবচয়, অবলোপন, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, সম্পদ বিক্রয়জনিত লাভ। অবচয় ও অবলোপন নিট আয়ের সাথে সবচেয়ে বেশি সমন্বয় করা হয় এমন অনগদ আইটেম। পরিচালন থেকে নগদ প্রবাহ নির্ণয় করার জন্য নিট আয়ের সাথে অবচয়কে এবং অবলোপনকে অবশ্যই যোগ করতে হবে, কারণ নিট আয় নির্ণয় করার পূর্বে যে অবচয় খরচ ছিল বা অবলোপন খরচ ছিল তা বাদ দেয়া হয়েছিল, কিন্তু এ দুটির জন্য কোনো নগদ প্রবাহ হয়নি। তাই নিট আয়কে নগদ ভিত্তিতে রূপান্তরের জন্য আমাদের অবশ্যই অবচয়ের সাথে নিট আয়ের যোগ করতে হবে। একইভাবে অবলোপনের ক্ষেত্রেও নিট আয়ের সাথে যোগ করতে হবে। এর পরের দুটি হচ্ছে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি এবং সম্পদ বিক্রয়জনিত লাভ। নিট আয়ের সাথে স্থায়ী সম্পদ বিক্রয়ে লাভ হলে বা ক্ষতি হলে তা জড়িত থাকে। সম্পদ বিক্রয়ে লাভ বা ক্ষতি বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম হিসেবে গণ্য করা হয়, তাই ব্যবসা পরিচালন সংক্রান্ত কার্যক্রমে নগদ প্রবাহ নির্ণয়ের সময় নিট আয়ের সাথে সমন্বয় করতে হবে। সম্পত্তি বিক্রয়জনিত লাভ হয়ে থাকলে আমরা তা নিট আয় থেকে বাদ দিয়ে দেখাবো, এবং সম্পদ বিক্রয়জনিত যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা তা নিট আয়ের সাথে যোগ করে দেখাবো। এবং সর্বশেষ ধাপটি হচ্ছে প্রদেয় আয়কর এবং অনগদ প্রাপ্তি। কোম্পানি প্রদেয় আয়কর পরিশোধ করলে নগদ টাকার পরিমাণ কমে যায়, যার ফলে প্রতিষ্ঠানে বহিঃপ্রবাহ হয়। এজন্য প্রদেয় আয়কর হ্রাস পেলে বিয়োগ করতে হয়, এবং প্রদেয় আয়করের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন যোগ করতে হয়। এর পরেরটি হচ্ছে অনগদ প্রাপ্তি, অর্থাৎ এই সকল প্রাপ্তিগুলো আমরা বিশদ আয় সারাংশ তৈরি করার সময় আয় হিসাবে যোগ করে দেখিয়েছি, কিন্তু বাস্তবে নগদ টাকা এগুলো থেকে পাওয়া যায় না। এজন্য এই সকল প্রাপ্তিকে নগদ প্রবাহ বিবরণী তৈরি করার সময় বিয়োগ করে দেখাতে হবে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহতে। এর কিছু উদাহরণ হচ্ছে প্রাপ্ত বার্তা, উত্তোলনের সুদ ইত্যাদি। এখন আমরা আলোচনা করব বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। নগদ প্রবাহ বিবরণীর এই অংশে স্থায়ী সম্পদ নগদে ক্রয়, নগদে বিক্রয় এবং অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয় বিক্রয় এবং ঋণ প্রদান ও ঋণ আদায়, এই হিসাবগুলো দেখানো হয়ে থাকে। এখানে নগদ প্রবাহ বিবরণীতে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহে কি কি আসতে পারবে তা একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। প্রথমে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ লেখা হয়েছে একটি কলামে, এবং এখানে মোট টাকার পরিমাণ লেখার জন্য কলামটি করা হয়েছে। স্থায়ী সম্পদ বিক্রয়, অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র বিক্রয়, অন্য প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের আসল আদায়, এই তিনটি হিসাবের মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ প্রতিষ্ঠানে হয়ে থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন ঘটে, যার কারণে নগদ প্রবাহ বিবরণী তৈরি করার সময় আমরা এই তিনটি হিসাবকে যোগ করে দেখাবো। এছাড়া স্থায়ী সম্পত্তি ক্রয়, অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয় এবং অন্য প্রতিষ্ঠানকে যখন ঋণ প্রদান করা হয় তখন আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা চলে যায়, অর্থাৎ নগদ বহিঃপ্রবাহ হয়, যার ফলে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী তৈরি করার সময় আমরা বাদ দিয়ে দেখাবো। এছাড়া স্থায়ী সম্পদগুলোর মধ্যে দালান, কলকবজা, ভূমি, আসবাবপত্র ইত্যাদি সরঞ্জামকে বোঝানো হয়ে থাকে। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণীর সকল কিছু যোগ বিয়োগ করার পর আমরা পাচ্ছি বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি বা বিনিয়োগ কার্যক্রম হতে ব্যবহৃত নিট নগদ টাকা, এবং সেই টাকা আমরা টাকার কলামে লিখব এবং সেটার পরিমাণ মোট টাকার কলামে লিখব। বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি মোট পরিমাণ প্লাসেও আসতে পারে, আবার মোট পরিমাণ মাইনাসেও আসতে পারে।
এখন আমরা জানবো অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখানে প্রথমে অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ করে লিখে নিতে হবে। তারপরে আরো দুটো কলাম হবে, একটি কলামে টাকা এবং আরেকটি কলামে মোট টাকার পরিমাণ লিখতে হবে। অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ, এই ধাপটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর সর্বশেষ ধাপ। নগদ প্রবাহ বিবরণীর এই অংশে নগদে শেয়ার ইস্যু, বন্ড ইস্যু বা ঋণপত্র ইস্যু এবং বন্ড এবং অগ্রাধিকার শেয়ার প্রত্যর্পণ এবং লভ্যাংশ প্রদান, এই জিনিসগুলো এসে থাকে। নগদে যখন সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার ইস্যু করা হয় বা অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হয় কিংবা বন্ড ঋণপত্র ইস্যু করা হয়, তখন প্রতিষ্ঠানে টাকার আগমন ঘটে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ হয়, যার কারণে নগদ প্রবাহ বিবরণীতে আমরা যোগ করে দেখাবো, কারণ এর মাধ্যমে প্রতিষ্ঠানের টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে। এছাড়া যদি লভ্যাংশ প্রদান হয়ে থাকে, অগ্রাধিকার শেয়ার প্রত্যর্পণ হয়, বন্ড বা ঋণপত্র প্রত্যর্পণ, তাহলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকার পরিমাণ চলে যায় এবং এগুলো আমাদের তাই বিয়োগ করে দেখাতে হয়, কারণ এখানে বহিঃপ্রবাহ হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। সেজন্য সকল যোগ এবং বিয়োগের আইটেম লিপিবদ্ধ করার পর যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রাপ্তি বা অর্থ সংস্থান কার্যক্রম হতে ব্যবহৃত নগদ টাকা। এরপর আমরা পাবো মোট টাকার পরিমাণ। এই টাকার পরিমাণ প্লাসেও হতে পারে, এই টাকার পরিমাণ মাইনাসেও আসতে পারে, এবং তিনটি ধাপ একত্র করে যোগ বিয়োগ করে আর সর্বশেষে নগদ প্রবাহ বিবরণী তৈরি হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাস সম্পর্কে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই।